নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চরম বৃষ্টি পড়ছে বাইরে, তো এখন বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি ত্রিমাত্রিক যে সরলরেখা এই ভিডিওটা নিয়ে, বা এই চ্যাপ্টারের রিলেটেড ভিডিও নিয়ে। তো সবার আগে বলে রাখি, এর আগের ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে। তো মানে স্টেপ বাই স্টেপ মানে পরপর যেহেতু পড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে পরপর চ্যাপ্টারগুলো করলে কিন্তু সুবিধা হবে। তো পরপর চ্যাপ্টারগুলো ভিডিওগুলো দেখে বা বইগুলো পড়ে, মানে বইগুলোর এক্সাম্পলগুলো বা বইয়ের থিওরি দেখে যদি করতে হবে সুবিধা হবে। কিন্তু মাঝে কোনো চ্যাপ্টার স্কিপ করে দাও, দিয়ে ডাইরেক্ট অন্য কোনো চ্যাপ্টারে চলে যাবে, কিন্তু পরস্পর চ্যাপ্টারগুলো লিঙ্ক একই ইউনিটের, মানে বুঝতেই পারছো চ্যাপ্টারগুলো পরস্পর লিঙ্ক আছে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা না মানে যদি আগেগুলো না দেখো তাহলে কিন্তু একটু মানে প্রবলেম হবে, ঠিক আছে? তো আজকে যথেষ্ট বৃষ্টি পড়ছে বাইরে, অনেকদিন পর যথেষ্ট গরমও হয়ে গেছে। তো আবার বাইরে তো লকডাউনও চলছে, চরম এখন রেস্ট্রিকশনে চলো। তো ঠিক আছে, বাড়িতেই সবাই যখন বসে তখন তাহলে শুরুই করা যাক, ঠিক আছে? চ্যাপ্টার নতুন করে শুরু করি। এখানে 5টা পার্ট আছে চ্যাপ্টার। তো আজকে আমি হয়তো ফার্স্টে এবি বা এবিসি ফার্স্টে তিনটে পার্ট বলবো, এবং তারপরে হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো বাকি যে পার্টটা আছে সেটা দেবো, এবং তারপরে এই পোর্শনের আর কোনো ভিডিও হবে না, সমতলটা বলতো বাদ রাখবো। তারপরে আইদার ইউনিট 1 বা এলপিপি, এলপিপি একটা রৈখিক প্রোগ্রাম বুঝে একটা চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টারটা বা অন্য যে ইউনিট 1 হোক বা ক্যালকুলাসে যদি আছে ক্যালকুলাসে, তো এরকম নিয়ে শুরু করবো। কারণ আপাতত আমরা জানি না কদিন কি আছে, নিশ্চয়ই হয়তো অলরেডি করোনা একটা স্বাস্থ্য শুরু করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু বেশ প্রবলেম, মানে হয়তো এটা লকডাউনটা একটু কমে যাবে বা এই রেস্ট্রিকশনটা একটু কমবে, তো সেই হলে হয়তো আমাদের পড়ানো শুরু করা যেত। কিন্তু যেহেতু লকডাউনটা আপাতত চলছে বা মানে কেস কিন্তু দিন দিন খারাপই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো আবার বাড়িতে থাকতেই হবে, যাই না কতদিন। তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে। দেখতে থাকো ভিডিও, এবং আবার বলবো ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অতি অবশ্যই তোমাদের এই ভিডিওর ব্যাপারে কোনো মতামত থাকলে বা কোনো রকম যে কোনো কোশ্চেন জিজ্ঞেস থাকলে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কমেন্টে হোক আর তাদের কাছে আমার নাম্বার আছে, তার আমি ডাইরেক্ট জানাবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক ভিডিও। আমার ফার্স্ট পার্ট যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর আছে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী। এটা ভেক্টরটা এখানে আর ভেক্টর দিয়েছি, আর ভেক্টর মানে হচ্ছে xi প্লাস yj প্লাস z, ঠিক আছে? এবং সেটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, ওটাকে আমি নাম দিয়েছি a ভেক্টর। এবার ওটা যদি কোনো একটা পার্টিকুলার কোনো একটা b ভেক্টর, মানে ওই যে x মানে যে আর যে ভেক্টরটা বলছি বা কোনো সরলরেখা, সেটা যদি কোনো একটা বিন্দুগামী হয় যেটা বলছে a ভেক্টর, এবং সেই যে সংযোগ সরলরেখাটা মানে এক্ষেত্রে বিসি যেটা, সেটা যদি আমার বি ভেক্টরের সমান্তরাল হয়, তাহলে আমরা কি জানি যে কোন একটা ভেক্টর অপর একটা ভেক্টরের সমান্তরাল হলে কি হয়, এ ভেক্টর সমান ল্যামডা বি ভেক্টর হয়, তাহলে এক্ষেত্রে এমনিতেও তাই হয়। তো এখানে দেখো, এখানে দেখো এই যে সিবি, এক্ষেত্রে আমরা করছি যে সিবি, সিবি যে সরলরেখাটা, তো এই সরলরেখাটা কিন্তু বি ভেক্টরের প্যারালাল, ঠিক আছে? তাহলে বি ও সি, মানে সি আর বি এখানে একই ব্যাপার। তো এই যে সংযোগ সরলরেখা, এটাকে আমি সি বলছি এবং এটাকে আমি বি বলছি, ঠিক আছে? তো এই যে সমীকরণটা কি, মানে এই সিবি যে রেখাটার যে সমীকরণটা, সেটা কি হবে? তাহলে সিবি রেখা মানে কি, তাহলে ওবি মাইনাস ওসি, সিবি মানে হচ্ছে ওবি মাইনাস ওসি মানে হচ্ছে আর মাইনাস এ, তাহলে এর অবস্থান ভেক্টর বা এর ডিরেকশন রেশিওটা হচ্ছে তাহলে আর মাইনাস এ। এর অবস্থান ভেক্টর বা ডিরেকশন রেশিওটা কিন্তু হচ্ছে তাহলে আর মাইনাস এ। তুমি ডিরেকশন রেশিও বলতে পারো যে এই যে একটা সংযোগ সরলরেখা হচ্ছে এটা ডিরেকশন রেশিও, কারণ এরা পরস্পর যেহেতু একই লাইনে আছে, তো সেই ক্ষেত্রে ডিরেকশন রেশিওর আমার সমীকরণ কি হয়, যদি আমার ধরো দুটো মানে বিন্দু আছে x1 y1 z1, x1 y1 z1 এবং x2 y2 z2, এদের ক্ষেত্রে ডিরেকশন রেশিও কত হয়, যে সংযোগ রেখাটা একটা হয় x2 x1, y2 y1, আর একটা আছে z2 z1। তো এখানে সেরকম ভাবে করতে পারি, চিহ্নের কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আমরা ডিরেকশন রেশিওটা মানে প্লাস মাইনাসে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস করতেই পারি, কোনো প্রবলেম কিছু নেই। যাই হোক, ডিরেকশন রেশিও বা অবস্থান ভেক্টর, তাহলে আমরা পেলাম কি আর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে? আর মাইনাস এ ভেক্টর। এবার যেহেতু এখানে সিবিটা হচ্ছে বি ভেক্টরের প্যারালাল, সিবিটা হচ্ছে বি ভেক্টরের প্যারালাল, তাহলে সিবি মানে কি পেলাম আমি, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর।
এবং বি ভেক্টর প্যারালাল কি মানে সাম কনস্ট্যান্ট ইনটু বি ভেক্টর, তাহলে আমি কি পেলাম r ভেক্টর মাইনাস a ভেক্টর সমান t ইনটু বি ভেক্টর। তাহলে a ভেক্টরটা ওইদিকে নিয়ে লিখে হবে r ভেক্টর সমান a প্লাস t ভেক্টর। তাহলে এইটা কিন্তু একটা ভেক্টর রূপ, যেটা কিসের, যেটা হচ্ছে যে কোনো একটা সরলরেখা যেটা হচ্ছে a বিন্দুগামী এবং কোনো একটা ভেক্টরের হচ্ছে প্যারালাল, কোনো একটা ভেক্টরের হচ্ছে আমার প্যারালাল। যে এই ভেক্টর এটা এখানে একটা ab সরলরেখা আছে যেটা হচ্ছে a বিন্দুগামী এবং যেটা হচ্ছে আমার b ভেক্টরের প্যারালাল। তার একটা সমীকরণটা কি হবে, r ভেক্টর সমান a ভেক্টর প্লাস t b ভেক্টর। t টা আমি যে কোনো কনস্ট্যান্ট করে আমি ল্যাম্বডা ধরতে পারতাম, যে কোনো কিছু ধরতে পারতাম, ঠিক আছে। এবার তাহলে আমি কার্টেসীয় রূপ যদি করি, এটা কিন্তু আমার ভেক্টর রূপ হলো, ভেক্টর দিয়ে সমীকরণটা হলো। এবার তুমি কার্টেসীয় রূপ করি, আমি ধরে নিলাম যে r ভেক্টর মানে হচ্ছে xi প্লাস yj প্লাস zk, a ভেক্টর সমান হচ্ছে x1i প্লাস y1j প্লাস z1k, এবং b ভেক্টর তার ডিরেকশন রেশিওটা আমি ধরে নিচ্ছি a b c, আমি ধরে নিচ্ছি a b c। এবার যেহেতু cb টা হচ্ছে প্যারালাল অফ b ভেক্টর, তাহলে কি হবে, তাহলে আমরা কি জানি এখন দুটো স্ট্রেট লাইন যদি পরস্পর প্যারালাল হয় তাহলে তাদের দিক অনুপাতগুলোর বা ডিরেকশন রেশিও হলে হবে, ডিরেকশন কোসাইন হলে হবে, অনুপাতগুলো কিন্তু সেম হয়, যে a1/a2 সমান b1/b2 সমান c1/c। তাহলে এর ক্ষেত্রে এই যে সরলরেখাটা আছে এর ক্ষেত্রে ডিরেকশন রেশিও কত হবে, x x1 y y1 z z1, কারণ এই স্থানাঙ্কটাই তো x y z, এই b বিন্দু স্থানাঙ্কটাই তো আমার x y z এবং c বিন্দু স্থানাঙ্কটাই হচ্ছে আমার x1 y1 z1, x1 y1 x1 y1 z1। তাহলে এই যে আমার cb যে লাইনটা আছে তার ডিরেকশন রেশিও তাহলে কি হবে, x x1 y y1 z z1, এবং b এর ক্ষেত্রে আমরা কি বললাম abc। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে অনুপাতটা সমান হবে x x1/a সমান y y1/b সমান z z1/c। এটাকে কিন্তু আমি একটা নতুন কনস্ট্যান্ট ধরে নিচ্ছি t, ঠিক আছে, এটা কিন্তু নতুন কনস্ট্যান্ট হচ্ছে t। এটা কিন্তু আমার তাহলে কার্টেসীয় ফর্ম, ঠিক আছে। আমি তুলনা করি বা এটা ধরো মান যদি কোনো যদি গুণ করি বা আলাদা করে যে ফ্যাক্টরগুলো নিয়ে যদি আমি মানগুলো বের করি, তাহলে দেখো কি আসবে, আমি দেখো x x-x1/a সমান t, তাহলে হচ্ছে x x1 সমান হচ্ছে ta, তাহলে x সমান হচ্ছে x1 প্লাস ta। সিমিলারলি আমি কি পেতে পারি, সিমিলারলি আমি পেতে পারি y সমান হচ্ছে y1 প্লাস tb এবং z সমান হচ্ছে z1 প্লাস tc। এবার যদি আমি এখান থেকে মানে কার্টেসীয় ফর্ম থেকে আমি ভেক্টর ফর্ম লিখি, তাহলে r ভেক্টর সমান দেখো কি, r ভেক্টর সমান হচ্ছে xi প্লাস yj প্লাস zk, ঠিক। তাহলে দেখো x মানে কি, এখানে x1i এটা হলো তাহলে x1 প্লাস ta into i y1 প্লাস tb into j এবং প্লাস কি হবে দেখো, প্লাস হবে z1 প্লাস tc into k। তাহলে এই জিনিসটা আমি এখানে করলে কি করতে পাবো, তাহলে এখান থেকে দেখো কি পাবো, x1i প্লাস y1j প্লাস z1k, এটা একটা পেলাম, প্লাস দেখো t ইনটু আমি পেলাম a1i প্লাস a2j প্লাস a3k। this is nothing but a ভেক্টর, আর এইটাই কিছুই না, এটা হচ্ছে আমার b ভেক্টর। তাহলে আমি কি পেলাম, এটা আমি কি পেলাম, তাহলে r ভেক্টর সমান হচ্ছে a ভেক্টর প্লাস tb ভেক্টর। দেখো যেটা আমি অলরেডি আগের সমীকরণ থেকে কিন্তু পেয়েছি, ঠিক আছে, যে r ভেক্টর সমান a প্লাস tb ভেক্টর। এবার ধরো দেখা গেল যে কোনো একটা বিন্দু আছে, মানে কোনো একটা এরকম এ আছে, সরলরেখা যেটা আছে সেটা হচ্ছে দুটো বিন্দুগামী। মানে ধরো এখানে যখন বলছিলাম শুধুমাত্র a বিন্দুগামী বা a ভেক্টরগামী হচ্ছিল, ওখানে কিন্তু সেটা হবে আমার a ভেক্টর এবং b ভেক্টর দুটো বিন্দুগামী হবে। তো
তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো তাহলে ব্যাপারটা কি হবে, সেই ক্ষেত্রে ব্যাপারটা হবে তাহলে ওই ভেক্টরটা, ওই যে নতুন যে ভেক্টরটা বা যেটা করবো আর কি, সেটা তাহলে যে এ আর বি দুটো বিন্দু আমি বললাম তাদের যে সংযোগ সরলরেখা সেটা বিন্দুগামী হবে। তাহলে তাহলে ওই যে নতুন ভেক্টর যেটা হবে তাহলে ওটা যে আমার নতুন যে আমার সরলরেখা যেটা হবে ওটা তাহলে ওই দুটো বিন্দুগামী হবে। তাহলে যেমন ধরো এরকম যদি আমি এক্সাম্পলটা এরকম টাইপের নিয়ে আসি, যে ছবিটা ছিল ওরকম টাইপের, ধরো আরেকটা বিন্দু চলে এসেছে। তো এখানে আমি কি বলছি, তাহলে কোন একটা নির্দিষ্ট ভেক্টর আমার আছে, সেই ভেক্টরটা হচ্ছে আমার দুটো বিন্দুগামী, একটা হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে আমার বি ভেক্টর, এই দুটো বিন্দুগামী। তাহলে ধরো এখানে একটা আমার আর ভেক্টর আছে, আর ভেক্টর ধরো এখানে আমার একটা আছে বা একটা সরলরেখা আছে, সেটা হচ্ছে দুটো বিন্দুগামী। তাহলে একটা এ ভেক্টর এখানে আছে, এখানে একটা বি ভেক্টর আছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো বিন্দু ধরো এ বি ধরে নিচ্ছি আমি এটাকে, তো এ বি আর এখানে ধরো এটাকে আমি ধরে নিচ্ছি সি ডি। তাহলে এই যে আমার এবি সরলরেখা, এবি এর ডিরেকশন রেশিওটা বা এবি এর অবস্থান ভেক্টর কত, এবি এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে তাহলে আমার ধরো বি মাইনাস এ ভেক্টর, বি মাইনাস এ ভেক্টর। এখানে যে আমি বলছিলাম যে এখানে ধরো সিডি যে সরলরেখাটা যেটা অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, তো এটা হচ্ছে দুটো বিন্দুগামী এ ভেক্টর এবং বি ভেক্টর। তো এখানে দেখো কি হচ্ছে ব্যাপারটা, যে এই যে ভেক্টরটা হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে এবি যে সংযোগ সরলরেখা আছে, এবি সংযোগ সরলরেখার অবস্থান ভেক্টর কি হবে বি মাইনাস এ, এবং দেখো যেটা এডি হচ্ছে, এডির অবস্থান ভেক্টর কি হচ্ছে, এডির অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার দেখো এরা কিন্তু পরস্পর সমরেখ, তো এরা যদি পরস্পর সমরেখ হয়, সমরেখ হলে আমরা কি জানি যে এক সমরেখ এবং প্যারালাল ক্ষেত্রে ব্যাপারটা একই হয়। সমরেখর ক্ষেত্রে এখানে ব্যাপারটা তাহলে কি হবে, দেখো এডি ভেক্টর সমান ল্যামডা টি ইন্টু মানে এবি ভেক্টর। তাহলে এখান থেকে এডি মানে কি, এখানে তাহলে আসছে আমার আসছে আর মাইনাস এ ভেক্টর সমান টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তো এখানে যদি দুটো মানে কোন একটা সরলরেখা যদি মানে এ ও বি দুটো বিন্দুগামী হয়, এ বিন্দু এবং বি বিন্দুগামী হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে নতুন যে ভেক্টরটা যেটা হবে সেটা আমার এই যে এদের যে সংযোগ সরলরেখা তাদের অবস্থান ভেক্টরটা কি হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবং আগের সূত্র ওই জন্য কি বললাম, দেখো আগের সূত্র ওই জন্য পড়েছিলাম যে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান টি বি ভেক্টর, ঠিক আছে। কারণটা কি ছিল যে আর ভেক্টর মাইনাস মানে এদের যে সংযোগ সরলরেখাটা ছিল ওটা ছিল বি এর সাথে প্যারালাল। তো এখানে আমার যেটা হবে বি মাইনাস এ এর সাথে আর মাইনাস এ ভেক্টরটা প্যারালাল হবে। তাহলে ঠিক আছে, তাহলে আর মাইনাস এ ভেক্টর বা আর ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান কি হবে টি ইনটু বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এইটা হচ্ছে কিন্তু আমার তাহলে দুটো বিন্দুগামী কোন একটা সরলরেখার ভেক্টর সমীকরণ, দুটো বিন্দুগামী কোন সরলরেখার ভেক্টর সমীকরণ। 3D তে কিন্তু অতি অবশ্যই 3D আসবে আর এই ক্ষেত্রে 2D থাকলে 2D হবে। তো এইটা ব্যাপার। এবার যখন ধরো আমরা এটাকে মানে পয়েন্টস বা কার্টেসিয়ান ভাবে ধরে নিচ্ছি, তাহলে আর ভেক্টর সমান ধরে আমি ধরছি যে এটাকে xi প্লাস yj প্লাস zk, a ভেক্টর সমান আমি ধরছি যে x1i প্লাস y1j প্লাস z1k, এবং b ভেক্টর সমান আমি ধরছি কি x2y প্লাস y2j প্লাস z2k। তাহলে দেখো জিনিসটা আমার কি আসবে, আমি এই লাইনটাকে যদি ডাইরেক্ট করি তাহলে কি আসবে যে r ভেক্টর মাইনাস a ভেক্টর বাই b ভেক্টর মাইনাস a ভেক্টর সমান t হবে। তাহলে দেখো x পার্ট মানে i পার্টের সঙ্গে i পার্টের তুলনা হবে আর কি। তাহলে r ভেক্টর মাইনাস a ভেক্টর মানে কি x মাইনাস x1 ইনটু y প্লাস y মাইনাস y1 ইনটু j প্লাস z মাইনাস z1 ইনটু k। একইভাবে যদি আমি করি যে b ভেক্টর মাইনাস a ভেক্টর, তাহলে দেখো কি আসবে x2 মাইনাস x1 ইনটু i প্লাস y2 মাইনাস y1 ইনটু j প্লাস z2 মাইনাস z1 ইনটু k। তাহলে ঠিক আছে, তাহলে দেখো যদি তুলনা করি তাহলে i পার্টের সঙ্গে i পার্টের তুলনা করব, তাহলে কি হবে জিনিসটা x2 মাইনাস x1 সরি x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 সমান y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 z মাইনাস z1
বাই z2 মাইনাস z1। তাহলে এইটা হচ্ছে দুটো বিন্দুগামী কোন সরলরেখার কার্টেসীয় সমীকরণ। আগেরটাতে আমি কি পেয়েছিলাম? আগেরটাতে দেখো এখানে শুধুমাত্র আমি ABC পেয়েছিলাম এবং এখানে উপরটা সেম ছিল। তাহলে এখানে আমি কি পেলাম দেখো, এখানে আমি নিচেতে যেটা পেলাম এটা হচ্ছে x2 x1, y2 y1 এবং z2 z1। সেটাও তো একদিকে আমার ডিরেকশন রেশিও। আমি তো ওখানে যখন ডিরেকশন রেশিও পেলাম বলেছিলাম যে ABC স্মল a স্মল b স্মল c। এখানে আমি দেখো যেটা পেলাম x2 x1 y2 y1 z2 z1, এটাও তো এদের যে সংযোগ সরলরেখাটা বা সংযোগ যে রেখাটা সেটা তো ডিরেকশন রেশিও তো তাই। তাহলে একই ব্যাপার হলো ওখানে। তাহলে এবং কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী এখানে হচ্ছে তাহলে x1 y1 z1 বিন্দুগামী। তাহলে আগেরটাতে দেখো তাই ছিল যে x1 y1 z1 বিন্দুগামী বা a ভেক্টর বিন্দুগামী। তাহলে দুটো বিন্দুগামী কোন একটা ভেক্টরে কিন্তু আমি তাহলে সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এবার ধরো আরেকটা জিনিস আছে যে ভেক্টর থেকে কার্টেসীয় বা কার্টেসীয় থেকে ভেক্টর। ঠিক আছে, আমি অলরেডি একটা তুলনা ফার্স্টেই করে দিয়েছিলাম যে r ভেক্টর সমান যদি আমার a ভেক্টর প্লাস tb ভেক্টর হয়, r ভেক্টর সমান যদি a ভেক্টর প্লাস tb ভেক্টর হয়, যেখানে r ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk, a ভেক্টর সমান হচ্ছে x1i প্লাস x2j y1j প্লাস z1k এবং b সমান হচ্ছে b সমানটাকে এখানে x2 বলে x2 দিয়ে বলছি, তাহলে x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে দেখো এখানে যদি তুলনা করি তাহলে কি পাবো? তাহলে xi প্লাস yj প্লাস zk সেটা সমান দেখো কি পাবো? তাহলে xi x1i প্লাস y1j প্লাস z1k প্লাস t ইনটু x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে এখানে i পার্টে যদি তুলনা করি তাহলে i এর সঙ্গে আমার কি থাকবে? x1 প্লাস x2t। j এর সঙ্গে কি থাকবে দেখো তাহলে y1 প্লাস y2t প্লাস a এর সঙ্গে কি থাকবে তাহলে আমার z1 প্লাস z2t। তাহলে x এইটার সাথে ইকুয়াল হবে, y দেখো ইকুয়াল হবে তাহলে কার সাথে? এর সাথে। এবং z কার সাথে ইকুয়াল হবে? z আবার দেখো ইকুয়াল হবে এর সাথে। তাহলে দেখো কি হবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা হবে যে x সমান হচ্ছে x1 প্লাস x2t, y সমান হচ্ছে y1 প্লাস y2t, z সমান হচ্ছে z1 প্লাস z2t। তাহলে এইটাই হয়ে গেল আমার তাহলে কার্টেসীয় সমীকরণ। তাহলে ভেক্টর সমীকরণ ছিল, সেখান থেকে আমি কার্টেসীয় ফর্মে নিলাম যে x মানে হচ্ছে এটা, y মানে হচ্ছে এটা এবং z মানে হচ্ছে এটা। একইভাবে আমি উল্টো দিক থেকে যদি শুরু করি তাহলে আমি সেম জিনিস নিয়ে আসতে পারি যে আমার ধরো কার্টেসীয় আকার দেখো আমার কি বলেছিলাম? কার্টেসীয় আকার দেখো আমি বলেছিলাম, এটাকে মুছলাম, আমি এইটাকে নিয়ে আসবো। ঠিক আছে, কার্টেসীয় আকার দেখো আমার কি ছিল যে x মাইনাস x1 বাই a সমান y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c। এটাকে সমান ধরে একটা t ধরে নিচ্ছি আমি, তাহলে এটা ধরে নিচ্ছি। তাহলে x সমান আমার কি আসছে? x1 একবার ধরে বাকি দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে x1 প্লাস at, y সমান আসছে y1 প্লাস bt, z সমান আসছে z1 প্লাস ct। এখানে কিন্তু আমার এইটা কিন্তু এটাকে আমি ai প্লাস bj প্লাস ck হচ্ছে। এখানে কিন্তু আর x1 x2 y2 একটু হচ্ছে, কারণ আগেরটার সঙ্গে মানে মেলানোর জন্য আমি এটাকে এরকম বললাম। তাহলে দেখো এখান থেকে আমি কি পেলাম? তাহলে x সমান পেলাম এটা। তাহলে xi মানে r ভেক্টর সমান কি? xi প্লাস yj প্লাস zk। তাহলে এগুলো সব তুলনা হবে, তাহলে x1i এটার সঙ্গে i গুণ হবে, এটার সঙ্গে i গুণ হবে, এটার সঙ্গে j গুণ হবে, এটার সঙ্গে k গুণ হবে। তাহলে কি হবে? x1i প্লাস y1j প্লাস z1k, এটা একটা এলো, প্লাস t ইনটু দেখো এই পার্টটা হবে ai প্লাস bj প্লাস ck।
তার মানে এটা কি হচ্ছে তাহলে, এটা হচ্ছে তাহলে আমার a ভেক্টর প্লাস tb ভেক্টর, এটা সমান দেখো r ভেক্টর। তাহলে এটা কি হলো, ভেক্টর থেকে কার্টেজীয় সমীকরণ থেকে তাহলে আবার ভেক্টর রূপ চলে এলো। ঠিক আছে, কার্টেজীয় সমীকরণ থেকে আমার তাহলে ভেক্টর রূপ চলে এলো। এবার দেখো বলছে ত্রিমাত্রিক দেশের তিনটে বিন্দু সমরেখ হওয়ার সত্ত্বেও। তো আমি তো ধরো এখান থেকে আমি যেরকম ধরো পেলাম, এখান থেকে আমি এরকম পেলাম যে x - x1, আমি তো একটা জিনিস পেয়েছিলাম এখানে কন্ডিশন x - x1 বাই x2 x2 - x1 সমান y - y1 বাই y2 - y1 এবং z - z1 বাই z2 - z1। এবার দেখো এই জিনিসটা আমি কি বলছি, এই জিনিসটা যদি একটা 3 নম্বর আরেকটা পয়েন্ট থাকে যে x3 y3 z3, আমি ধরে নিচ্ছি এখানে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমার x3 y3 z3। তাহলে এখানে x এর জায়গায় যদি আমি এখানে ধর একটা t ধরা আছে, আমার কার্টেজীয় সমীকরণ মানে এখানে একটা t ধরা আছে, তো সেখানে যদি আমার x এর মানটা যদি আমার মানে x3 y3 যদি ওই পয়েন্টে বা ওই সরলরেখার মধ্যে অবস্থিত হয়, তাহলে x এর জায়গায় x3, y এর জায়গায় y3, z এর জায়গায় z3 বলে স্যাটিসফাই করবে। তাহলে x3 - x1 বাই x2 - x1 সমান y3 - y1 বাই y2 - y1 এবং z3 - z1 বাই z2 - z2। তাহলে এটা হচ্ছে আমার তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে, এই পার্টটা আপাতত এইটুকুটাই। তো আমি যেগুলো বললাম এইগুলোই আছে, যে ভেক্টর সমীকরণ থেকে কার্টেসিয়ান সমীকরণ বা দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের সংযোগ সরলরেখার ভেক্টর সমীকরণ, বা কোনো একটা ধরো সমীকরণ দেওয়া আছে কার্টেসিয়ান সমীকরণ, সেখান থেকে ভেক্টর সমীকরণ নিয়ে যাওয়া, এরকম টাইপেরই কিছু টাইপের আমাদের কোশ্চেন দেওয়া আছে। খুবই সোজা, এটা খুব সোজা, এটা কিন্তু আমাদের 4a গেল। ঠিক আছে, এবার 4b তে আমরা যেটা আগে করেছি সেই জিনিসগুলোই জাস্ট আছে এখানে। 4b তে নতুন কিছু নেই, 4b তে জাস্ট আছে ধরো দুটো ভেক্টর আছে b1 এবং b2। ঠিক আছে, তো এদের মধ্যবর্তী কোণটা আমরা কি জানি, cos θ যদি আমি করি তাহলে কি হয়, b1 ভেক্টর b2 ভেক্টর বাই mod of b1 into b2, এটাই আমরা জানি। তো এখানে আমাদের এটাই আছে। এবং যদি আমরা ডিরেকশন রেশিও ওয়াইজ যদি করি বা ডিরেকশন কোসাইন ওয়াইজ যদি করি, তাহলে cos θ টা কি হবে, ডিরেকশন কোসাইন ওয়াইজ যদি করি তাহলে কি হবে, ডিরেকশন রেশিও কোসাইন ওয়াইজ করলে কি হবে, তোমার হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা হচ্ছে cos θ। বা যদি আমি এটাকে ডিরেকশন রেশিও বরাবর যদি করি বা রেশিও ওয়াইজ যদি করি, তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই হচ্ছে রুট অফ একটু করো A1 square plus B1 square plus C1 square into A2 square plus B2 square plus C2 square। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাহলে cos θ। এবার যদি ধরো দুটো প্যারালাল হয়, যেটা আমরা আগেই করেছি, যে প্যারালাল যদি হয় তাহলে কি হবে, প্যারালাল হলে দুটো সরলরেখা যদি প্যারালাল হয় তাহলে হবে L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2 ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে। বা ডিরেকশন রেশিওর ক্ষেত্রে ব্যাপারটা সেম হবে, A1 বাই A2 সমান B1 বাই B2 সমান C1 বাই C2। তাহলে তো এটাই ব্যাপার। আর যদি লম্ব যদি হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে cos θ এর পার্টটা 0 হবে, cos θ এর পার্টটা 0 হবে, উপরের পার্টটা 0 হবে। বা এখানে কি হবে, দুটো ভেক্টর যদি লম্ব হয় পরস্পর, তাহলে b1 ডট b2 সমান হচ্ছে তাহলে আমার 0, b1 ডট b2 সমান হচ্ছে তাহলে 0, কারণ ডট প্রোডাক্টটা 0, কারণ ডট প্রোডাক্ট করলে cos θ আসে, সেই ক্ষেত্রে আমাদের ডট প্রোডাক্টটা মানটা 0 হয়। বা এই ক্ষেত্রে এই উপরের পার্টটা 0 মানে যে আমরা cos θ এর আগেই করেছি, আমরা 4b যেগুলো অলরেডি করেছি,
তো সেইগুলো আমার তাহলে সেরকম টাইপের হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে নতুন কিছু সেরকম টাইপের নেই, জাস্ট ওই কোণ বের করা বা কিছু যেগুলো আমরা আগেই করেছি 3 নম্বর চ্যাপ্টারে দিক কোসাইন এবং দিক অনুপাতে যেটা করেছি সেইগুলোই কিন্তু এখানে জাস্ট আমার দেওয়া। যেরকম আমি তোমাকে বলেছিলাম যে অনেক চ্যাপ্টারে বা অনেক বইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই দিক কোসাইন, দিক অনুপাত এবং এই সরলরেখাটা কিন্তু মিক্স করে দেওয়া আছে। তো এখানে ওরকমই একটা জাস্ট এক্সাম্পল দেখতে পারে। এবার যাদের সি নাম্বার যে পার্টটা আছে সেই পার্টটা কি বলছে, সেই পার্টটা বলছে তিনটে যে সরলরেখা আছে, তিনটে ধরো সরলরেখা দেওয়া আছে, তারা বলছে পরস্পর দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা দেখতে হবে। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা দেখতে হবে। একটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ থেকে আর একটা হচ্ছে ভেক্টর সমীকরণ থেকে। ধরো একটা ক্ষেত্রে আমি পেয়েছি x সমান x1 প্লাস ta1, y সমান y1 প্লাস tb1, আর একটা পেয়েছি z সমান z1 প্লাস tc1, আর একটা পেয়েছি আমি x সমান x1 x2 x1 ড্যাশ বা x2 যাই হোক x2 প্লাস s a2, y2 প্লাস s b2 এবং z2 প্লাস s c2। এটা হচ্ছে y, এটা হচ্ছে z। ঠিক আছে, হচ্ছে y এবং এটা হচ্ছে z। এবার ধরো এইটা হচ্ছে একটা আমার সরলরেখা, এটা হচ্ছে একটা সরলরেখা, এটা ধরো 1 সরলরেখা, এটা ধরো আমার 2 সরলরেখা। তাহলে এখানে কি বলছি যে এর সমীকরণটা কি বলছে, কার্তেসীয় সমীকরণ যা কাটটা x1 ta1, y1 tb1 এবং z1 tc1। একইভাবে এখানে জাস্ট x মানে এই পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে গেছে এবং দিক অনুপাতগুলো করেসপন্ডিং ভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, এক যদি দুইকে আমার ছেদ করে, তাহলে ওই যে ছেদ বিন্দু দুটো ক্ষেত্রেই x y z এর মানটা সমান হবে। ছেদ বিন্দুতে তো দুটো সরলরেখার মানে ছেদ বিন্দুতে 1 ও 2 উভয়েরই তো আমার x y z এর মানটা সেম হবে। উভয়েরই x y z তো অভিন্ন, ঠিক না ভুল? উভয়ের x y z অভিন্ন, তাহলে এর ক্ষেত্রে যে আমি x y z পাবো এর ক্ষেত্রেও তাই পাবো। এর ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে যে x y z পাবো এর ক্ষেত্রেও তাই পাবো। তাহলে কি হবে, এর x পার্টটা এর x পার্টের সঙ্গে মিলবে, এর y পার্টটা এর y পার্টের সঙ্গে মিলবে এবং এর z পার্টটা এর z পার্টের সঙ্গে মিলবে। তাহলে এখানে দেখো আমি x1 টা জানি, a1 জানি, y1 জানি, b1 জানি, z1 জানি, c1 জানি। এখানে দেখো কি আমার x2 জানি, a2 জানি, b2 জানি, y2 জানি, z2 জানি, c2 জানি। শুধুমাত্র জানি না হচ্ছে আমার এখানকার এই s এবং এখানকার এই আমার t। ঠিক আছে, তাহলে আমার এখানে দুটো আননোন, তাহলে আমি তিনটে সমীকরণ দেখো পাচ্ছি। একটা পাচ্ছি x1 প্লাস ta1 সমান x2 প্লাস s a2, একটা পাচ্ছি আমি y1 প্লাস s a1 সমান y2 প্লাস s b2, আর একটা পাচ্ছি z1 প্লাস t হবে সরি t b1, এটা কি c1 সমান z2 প্লাস s c2। এবার দেখো যেটা বললাম যে এখানে আমাকে বের করতে হবে t আর s, এই দুটোকে আমাকে বের করতে হবে। কিন্তু আমাদের সমীকরণ আছে এখানে তিনটে, তো আমরা তিনটে সমীকরণ আর দুটো আননোন দরকার নেই কোনো আমার। তাহলে আমি এই যে তিনটে সমীকরণ আছে এখান থেকে আমি যে কোনো দুটো সমীকরণ, যে কোনো এখান থেকে যেমন তিনটে সমীকরণ আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখান থেকে আমি যে কোনো দুটো সমীকরণ, যে কোনো দুটো। ঠিক আছে, তো ওখান থেকে ধরো সমাধান করলে t আর s কিছু একটা বেরোবে, t আর s ধরো কিছু একটা বেরোবে, t আর s কিছু একটা আমার x y z কিছু একটা বেরোবে না, a b c কিছু একটা বেরোবে, মানে কিছু একটা মান বেরোবে কি, সেই মানটাকে আমি যে ইকুয়েশনটা নিয়ে যেটা একটা বাদ রেখেছিলাম সেই মানটাই বসিয়ে দেবো। মানে সেই সমীকরণের উভয় পক্ষে মানে একদিকে ধরো t বসাবো, একদিকে ধরো s বসাবো। ঠিক আছে, এবার যদি দেখা যাবে যে দুদিকে যদি সেম মান আছে, মানটা বসিয়ে, তাহলে হচ্ছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে। কি বললাম, তার আমি কি বললাম, যে তিনটে সমীকরণ, এখানে x এর পার্ট তুলনা করছি, y এর পার্ট তুলনা করছি, z এর পার্ট তুলনা করছি। সেখান থেকে যদি আমি দেখতে পাই যে তুলনা করে আমি যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো দুটো নেব, সেখান থেকে আমি t আর s কে বের করব। সেই মানটাকে হচ্ছে যে মানটি সমীকরণটা এর মধ্যে আমি নিই, সেখানে উভয় পক্ষ একদিকে t বসাবো, একদিকে s বসাবো। যদি দেখি দুই পক্ষেরই মান সমান আসছে,
তাহলে আমি বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। কারণ আমি দেখো x আর z টাকে আমি সমান করে নিচ্ছি, আমি যদি আরেকটা পার্ট বা ধরো আমি x আর y কে সমান করছি, যে আরেকটা পার্ট সমান হয়ে গেলে তো হবে, তো সেই ক্ষেত্রে সমান হয় তাহলে বলবো যে তারা পরস্পরকে ছেদ করে, এবং যদি সমান না হয় তাহলে কিন্তু তারা পরস্পরকে ছেদ করবে না, কোনোভাবে কিন্তু ছেদ করবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ধরো ভেক্টর, একটা হচ্ছে ধরো কার্টেসীয় সমীকরণ দিয়ে, একেবারে ভেক্টর সমীকরণ দিয়েও সেম জিনিসটা করা যায়। তো আমরা চেষ্টা করব কি সব ক্ষেত্রে, যখন আমরা ফার্স্ট পার্টে আমরা যখন দেখলাম দেখো ভেক্টর সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ ট্রান্সফার করা যায়, তো আমরা এক্ষেত্রে কি করব, ভেক্টর সমীকরণটাকে সবসময় কার্টেসীয় ট্রান্সফার করব। আমরা দুটো নিয়ম শিখবো না, আমরা জাস্ট একটাই নিয়ম শিখবো। আমরা যদি এরকম টাইপের দেখো দেওয়া আছে, হয়তো একটু আমি শিখে গেলাম, তো আমি ধরো এরকম টাইপের দেওয়া আছে যে আর ভেক্টর সমান, ধরো আর ভেক্টর সমান আমরা ধরো দেওয়া আছে a1 প্লাস b1, আর এখানে ধরো দেওয়া আছে আর ভেক্টর সমান a2 প্লাস sb2। তো এখানে আমরা ফালতু খাটবো না, এখানে আমরা অত খাটবো না, এখানে আমরা জাস্ট যেরকম আমরা ট্রান্সফার রুলটা শিখলাম সেই রকম বারবার একগাদা নিয়ম না শিখে যেগুলো আমরা শিখলাম অলরেডি, সেখানে দিয়ে এটাকে আমরা কার্টেসিয়ান সমীকরণে ট্রান্সফার করব বা কার্টেসীয় সমীকরণে ট্রান্সফার করব। এটাকে আমি কার্টেসীয় সমীকরণে ট্রান্সফার করব, এটাকেও আমি কার্টেসীয় সমীকরণে ট্রান্সফার করব। কার্টেসীয় সমীকরণে ট্রান্সফার করার পরে তার আকারটা হবে অনেকটা এরকম টাইপের। তারপরে আমি যেরকম বললাম যে যে কোনো দুটো এর মধ্যে নেব, দুটো তিনটে রকম সমীকরণ আসবে, তুলনা করলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপরে যে কোনো দুটোকে নিয়ে আমি টি আর এস বের করব, এবং সেটাকে আমি 3 নম্বরটায় বসিয়ে দেখব যে ওটা আমার সেম আসছে কি। যদি সেম আসে তাহলে পরস্পরকে ছেদ করছে, যদি সেম না আসে তাহলে কিন্তু ওরা পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, তো আজকে আমি এরপর আর কিছু বলবো না, ডি এবং ই পার্টটা থাকলো আমার। তাহলে আজকে টাস্ক থাকলো এখানে কি 4a 4b এবং 4c, এই তিন চ্যাপ্টার কিন্তু আমি বললাম। 4d এবং 4e টা থাকলো, তো ওই দুটো আমি পরের দিন বলবো, এবং তারপরে যেরকম বললাম যে অন্য পার্টে যেরকম যাওয়ার দরকার সেরকম ভাবে কিন্তু চলে যাবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখে কিরকম কি বুঝতে পারছো বা কোনো প্রবলেম হচ্ছে কিনা জানিও, এবং বুঝতে পারলে অবশ্যই সেটাও জানিও যে হ্যাঁ বোঝা গেছে বা কিছু। এবং তারপরে অবশ্যই কিন্তু অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো না করলে কিন্তু হবে না। এবং চ্যাপ্টারটা দেখবে খুব ছোট, চ্যাপ্টারগুলো কিন্তু খুব একটা বড় নয়, খুবই ছোট, হয়তো সংক্ষিপ্ততা হয়তো 4-5টা করে অঙ্ক আছে, এবং অতি সংক্ষিপ্ততা তো 8-10টা করে অঙ্ক আছে, দীর্ঘ নেই, এবং এমসিকিউ আছে হয়তো কয়েকটা করে, তো খুব বেশি কিন্তু অঙ্ক এখানে নেই। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টার কিন্তু খুব একটা বেশি অঙ্ক থাকবে না, কিন্তু এই বছর মানে 2019-এ কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি। সরলরেখার সঙ্গে প্রতি বছর কিন্তু সমতলের একটা অর থাকে, কিন্তু এই বছর ওরা যাই হোক নিয়ম ব্রেক করে বলা উচিত না, কারণ ইউনিট থেকে দিয়েছে, কিন্তু ওরা কিন্তু পুরোটাই সমতল থেকে দিয়েছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সমতলটা করবো আমরা অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে 2021-এ তোমাদের জন্য কিন্তু অতি অবশ্যই এইখান থেকে কিন্তু একটা অঙ্ক অবশ্যই আশা করি আসবে না, যেটা এই বছরে আসা ছিল। এই বছর হয়তো কোনো কারণে ব্রেক করেছে, কিন্তু পরের বছর আমার হচ্ছে আসবেই। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা কিন্তু অতি অবশ্যই আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো আমাদের বাকি থাকলে হচ্ছে 4D এবং 4E, যেটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাড়িতে থেকো, এবং আবার পরের ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। থ্যাংক ইউ।